একা একা দাঁড়িয়েছিল, তাই জিজ্ঞাসা করছিলাম কোনো সমস্যা হয়েছে কিনা। নীলিমা এহেন কথায় অবাক হয়ে রোকমানের দিকে তাকালো। ইকরাম নীলিমার দৃষ্টি পর্যবেক্ষণ করে বুঝলো রোকমান মিথ্যা বলছে, তাই আর কথা বাড়ল না। পারুলের দিকে দৃষ্টি রেখে বলল, এই মেয়ে, তুমি ঝোপের আড়ালে কি করছিলে? নীলিমা ভয় দেওয়া দূরত পড়তে শুরু করে। পারুল কি বলবে না বলবে ভাবতে থাকলো। রোকমান ও ইকরাম পারুলের দিকে ভ্রু কুচকিয়ে তাকিয়ে আছে। পারুল মাথা তুলে দাঁত কেলিয়ে বললে, সাহেব, হঠাৎ অশান্তির চাপ দিছিল, তাই ঝোপের আড়ালে গেছি। রোকমান হাঁ মেলে তাকালো। নীলিমা ফিক করে হেসে উঠে। নীলিমার হাসির শব্দ শুনে নীলিমার দিকে তাকায় ইকরাম। নীলিমার সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয়। ইকরামের একটু অভিমান হয়। পারুলের দিকে তাকিয়ে বলে, বেয়াদব মেয়ে, যাও সামনে থেকে। রোকমান, গাড়িতে ওঠ। নীলিমা পর্দার আড়ালে ঠোঁট বাঁকিয়ে পারুলকে নিয়ে হনহনিয়ে হাঁটা শুরু করে দিল। ইকরাম নীলিমা যাওয়ার পানে তাকে মুচকি হাসল। মুবিন স্কুল থেকে ফিরে এসেছে থেকেই কাঁদছে, সে মেলায় যাবে। মহিদুল বিরক্ত হয়ে শেষে রাজি হয়ে যায়, সাথে নীলিমাকেও প্রস্তুত হতে পারে। মহিদুল শার্টের বোতাম লাগাতে বের হচ্ছে। কই যাচ্ছিস বাপ? চাঁদিদের বাড়িতে আম্মা। আসমানি বেগম মুখে আধার নামালেন। বিয়া কইরা পর হইয়া গেলি বাপ, ওই কালো মাইয়া তোরে যে কি জাদু করলো আল্লাহই জানে। আম্মা দোহাই লাগে, চুপ করেন। কোথায় বড় হয়ে গেছি আম্মা? খোঁজ খবর কি রাখি না আপনাদের? টাকা পয়সা কি দেই না আমি? কেন এসব বলে আমার মাথা বিগড়ে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বাপ, এখন তো মোর কথা তোর মাথা বিগড়েই যাইব। আরো কত কি হইব খালি দেখার বাকি। মহিদুল দাঁত চিবিয়ে রাগ সংবরণ করে নীলিমাকে ডাক্কাডাকি করল। নীলিমা ভয়ে ভয়ে এসে দাঁড়ালো। জি ভাইজান, বলেন। তুই আর মুবিন যাওয়ার পথেই পারুলকে ডেকে নিবি। বটতলার গিয়ে আমার জন্য অপেক্ষা করবি। খবরদার কেউ আগ বাড়িয়ে ডাকলে যাবি না। যতক্ষণ আমি আজ না আসবো ততক্ষণ ঠিক ওখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, তাড়াতাড়ি আসবেন। মহিদুল নীলিমার গালে হাত রাখে, মুচকি হেসে আচ্ছা বলে চলে যায়। পারুলরা বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। নীলিমা চোখসহ মুখ পাতলা আবরণে ঢেকে নিয়েছে। অনেকক্ষণ হয়ে গেলেও মহিদুল আসছে না। নীলিমা বারবার পথের দিকে তাকিয়ে আছে। লতিবার প্লাবন এসে দাঁড়ায়। পারুল খুশি হলেও নিজের ভাইকে দেখে মুখ বাঁকা। নীলিমা প্লাবনকে দেখে ভয় পেয়ে যায়। লতিবার পারুল চোকাচুকি করে কথা বলছে। প্লাবন নীলিমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। রহস্যময় হাসি দিয়ে লতিফকে নিয়ে সামনে এগোয়। রোকমান দাঁত কেলিয়ে হেসে ইকরামকে বলল, ভাইজান, গাড়ি এখনো ঠিক হয়নি। ইকরাম মেকানিকের থেকে দৃষ্টি সরিয়ে রোকমানের দিকে তাকায়। হওয়ার পথে। গাড়ি কি আপনি নিজেই চালাবেন ভাইজান? পুনরায় রোকমানের দিকে তাকায় ইকরাম। আগে এই গাড়ি কে ড্রাইভ করতো রোকমান? আমি ভাইজান। এবারও তুই আমার পার্সোনাল ড্রাইভার হয়ে গাড়ি ড্রাইভ করবি। রোকমানের হাসি আরও দ্বিগুণ হলো। গাড়িতে হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে কতকাল দেখেনি, এমনভাবে তাকিয়ে আছে। হঠাৎ জিপ গাড়িটা বের করলেন ভাইজান? ইখনের দিকে দুজনেই তাকায়। হ্যাঁ, বের করলাম। শখের জিনিস আর কতকাল অবহেলায় থাকবে? মনের শখের জিনিসটা আর কি করবেন ভাইজান? অতীত অতীতে রাখো ইখওয়ান, বর্তমান নিয়ে ভাবো। ভাইজান তো সামনে বিয়ে করছে, তাই হয়তো নতুন করে নিজেকে তৈরি করছে। রোকমানের কথা ইখন বিদ্রুপ হাসে। ইকরাম বিষয়টা এড়াতে মেকানিককে তাড়া দিয়ে বলল, আর কতক্ষণ হাবু চাচা? হয়েছে সাহেব, আর কয়েক মিনিট। ইখওয়ান পুনরায় জিজ্ঞেস করল, কোথাও যাবেন ভাইজান? হ্যাঁ, মেলায় যাব। এই জ্বর নিয়ে মেলায় যাবেন? ওষুধ নিয়েছি, সমস্যা নেই। আমাকে কি নেওয়া যাবে আপনার শখের গাড়িতে? ইকরাম মুচকি হেসে বলে, কেন নয়, 3 ভাই একসাথেই যাব। ইখওয়ান ঠোঁট এলিয়ে হাসে, ভিতরে পা বাড়ায় তৈরি হওয়ার জন্য। মহিদুল মেলায় বোন আর বউকে নিয়ে এসে যে কত বড় ভুল করেছেন তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এত ভিড়ের মধ্যে কাকে রেখে কাকে সামলাবে মহিদুল হদিশ পাচ্ছে না। এদিকে পারুল প্লাবনের কথা বলে লতিফের সাথে ঘুরছে। যদিও নীলিমা জানে বিষয়টা। মুবিন অনেকগুলো খেলনা নিয়েছে, নাগরদোলায় উঠেছিল। চাঁদনি আর নীলিমা ভয়ে ওঠেনি। চাঁদনি মন খারাপ করে আছে। সে কাছে চুড়ি নিতে চাইলে মহিদুল ধমক দিয়ে অন্যদিন এনে দিবে বলেছে। নীলিমার মন খারাপ ভাইয়ের এমন আচরণে। ভাইজান, বলছিলাম ভাবিজানকে চুড়ি নিয়ে দেন, বেচারি তখন থেকে মন খারাপ করে আছে। মহিদুল চাঁদনির দিকে তাকাতেই চাঁদনি ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকায়। মহিদুল হেসে ফেলে।
নীলিমা আর মুবিন ঠোঁট টিপে হাসে। ওখানে তো অনেক ভোট নীলিমা, পুরুষ লোকই বেশি। নীলিমা আশেপাশে তাকালো, তারপর মহিদুলের দিকে তাকিয়ে বলে, ভাইজান আমি আর মুবিন এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকি, আপনি আর ভাবি তাড়াতাড়ি গিয়ে কিনে আনুন। কিন্তু নীলিমা, ভাইজান দেরি না করে যান, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে। মহিদুল বোনের কথায় বাধ্য হয়ে বউয়ের মন রাখতে চুড়ি কিনতে গেল। বেশি দূর যেতে হয়নি, সামনেই একটা দোকানে নেওয়ার জন্য থামল মহিদ্রা। সেখান থেকে নীলিমা আর মুবিনকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে সেখানে ভিড় জমে যায়। হঠাৎ নীলিমাদের পাশে হট্টগোল লাগে, কোনো এক পুরুষ মহিলা মানুষের গায়ে হাত দিয়েছে। নীলিমা ভয়ে মুবিনের হাত শক্ত করে ধরে। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। নীলিমা মুবিনকে নিয়ে সরে যেতেই কেউ নীলিমাকে ধাক্কা দেয়। মুবিন সহ মাটিতে পড়ে যায় নীলিমা। মুবিন ভাইজান বলে চিল্লিয়ে ওঠে। হট্টগোলের শব্দে মোহিত পিছন ফিরে তাকায়। নীলিমাকে পড়ে থাকতে দেখে চাঁদনির হাত ধরে দৌড়ে আসতে ধরে। এত লোকের মধ্যে দৌড়তে মহিদের অনেক বেগ পেতে হচ্ছে। আচমকা চাঁদনির হাত মহিদের হাত থেকে ছুটে যায়। মোহিত পিছন ফিরে তাকায়, এত ভিড়ে চাঁদনি নিজেকে হারিয়ে ফেলে। মোহিত নীলিমার দিকে তাকায়, আবার পিছন ফিরে চাঁদনিকে খুঁজে। নীলিমা উঠে দাঁড়াতে আচমকা কেউ নীলিমার খিমার ধরে টান দেওয়ার পিছন ফিরে তাকায়, আবার কেউ পুনরায় নিকাবে টান দেয়। নীলিমার সামনে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, চোখে মুখে পৈশাচিক হাসি। এরই মধ্যে মুবিন উঠে দাঁড়ালো। নীলিমা বিপদের আশঙ্কা পেয়ে মুবিনের হাত ধরে এলোপাতাড়ি দৌড়াতে শুরু করলো। পিছনে দৌড়াতে লাগলো ছেলেগুলো। মহিদুল চাঁদনিকে নিয়ে এসে দেখে নীলিমা আর মুবিন নেই। মহিদুল কিঞ্চিত রেগে গিয়ে চাঁদনিকে বলল, তোমার জন্য চাঁদনি, তোমার জন্য এমনটা হলো। এমন বাচ্চা মজেদ না করলেই পারতে। দোষারোপ পরে দিও মহিদুল, আগে ওদের খুঁজে বের করো। আচমকা মুবিন হাত ফসকে নিচে পড়ে যায়। নীলিমা দাঁড়িয়ে পড়ে। বুবু তুমি যাও, নিজের ইজ্জত আগে বাঁচাও, আমার কথা ভাবিও না। আমি ভাইজানকে খুঁজে এই পথে নিয়ে আসছি, যাও বুবু যাও। নীলিমা আর দাঁড়ালো না, কলঙ্ক লাগার আগেই নিজেকে বাঁচাতে হবে। ওরা খুব কাছেই চলে এসছে। নীলিমা দৌড়তে লাগলো। কাছে আসা একটা ছেলে নীলিমার খিমার টেনে ধরলো। নীলিমা ইজ্জত বাঁচানোর তাগিদে খিমার খুলে প্রাণপণ দৌড়াতে লাগলো। মেলা পেরিয়ে মেঠো পথে নামলো নীলিমা। বেশি দূর দৌড়তে পারল না, ইকরামের জিপের সামনে পড়ে গেল। এদিকে গাড়ি দেখে অনেক আগেই ছেলেগুলো আর এগোয়নি। ইকরাম ও ইখন নেমে আসে। ইখন ধমকের সুরে বলল, এই মেয়ে অযথা চেঁচাচ্ছিলে কেন? কোন বাড়ি মেয়ে তুমি? নীলিমা মাথা তুলে না, ওইখানে ফুপিয়ে কাঁদতে থাকলো। কি জ্বালা, এই মেয়ে উঠবে নাকি তুলে ধরে উঠাবো? পরে আবার চেঁচিয়েও না গায়ে হাত দিলে। ইখওয়ান, ধমক দিচ্ছিস কেন? হয়তো বিপদে পড়েছে। ইকরামের কণ্ঠ পেয়ে নীলিমা মাথা তুলে তাকালো। চোখ মেলে তাকায় ইকরামের পানে। ইকরাম অবাক হয়ে যায় নীলিমাকে এই অবস্থায় দেখে। ইখন চোখ বড় বড় করে হাঁ মেলে দেখছে নীলিমাকে। এত সুন্দর মেয়ে সে এ জগতে কখনো দেখেনি। মনের মধ্যে সহসাই নীলিমাকে ঘনিষ্ঠভাবে পেতে লোভের জন্ম নিল। নীলিমা যখন ইখওয়ানের দিকে তাকালো, চোখাচোখি হয় দুজনে। ইখওয়ানকে বুক কেন জানি হঠাৎ করে কেঁপে উঠল। অজানা ভয় জাগলো মনে। বিড়বিড় করে বলল, চোখ তো নয়, যেন ধ্বংসের ইঙ্গিত। রোকমান নেমে এলো। ইখওয়ানকে মাথায় গাঁটটি মেরে বলল, কিরে, হ্যাঁ করে কি? নীলিমাকে দেখে থমকে যায় রোকমান। নীলিমা তুমি? মুহূর্তে ইকরাম থেমে যায়। নামটা বলি সে কি ভুলটাই না করলো। চোখ বন্ধ করে নিজেকে আশ্বস্ত করিল। গায়ের চাদর নীলিমাকে বাড়িয়ে দেয়। নীলিমা চাদর নিয়ে নিজেকে জড়িয়ে উঠে দাঁড়ায়। ইখওয়ান, মহিদুলকে মেলায় গিয়ে খুঁজে বের করে খবরটা দিয়ে দিস। আমি নীলিমাকে ওদের বাসায় পৌঁছে দিয়ে আসছি। জি ভাইজান। নীলিমাকে গাড়িতে উঠতে বলল ইকরাম। রোকমান সহসাই বলে উঠল, ভাইজান, আপনার গাড়িতে মায়া মানুষ ওঠানো নিষেধ করেছিল। নীলিমা ইকরামের দিকে তাকালো। ইকরাম কিঞ্চিত রেগে রোকমানের দিকে তাকিয়ে বলল, ও আমাদের গ্রামের মেয়ে রোকমান, তাছাড়া বিপদে পড়েছে। রোকমান মাথা ইলিয়ে ড্রাইভ করার জন্য উঠতেই ইকরাম বলল, তুই ইখওয়ানের সাথে যা, আমি ড্রাইভ করব। বলা শেষে নীলিমাকে বসতে বলল। নীলিমা উঠে বসলো ইকরামের পাশের সিটে। ইকরাম গাড়ির ইঞ্জিন চালু করে পুনরায় ইখওয়ানকে তাড়াতাড়ি মহিদুলকে খবরটা দিয়ে দিতে বলল। ও মাহিদের বোন। রোকমান জেনে ইখওয়ানের প্রশ্ন বলল, হয়তো হবে নির্ঘাত সুন্দরী, আসমানের পরী। ইখওয়ান মুচকি হেসে মনে মনে বিড়বিড় করতে লাগলো আর হাঁটতে লাগলো। এই ইকনের নজর যার দিকে পড়েছে তাকে এক রাতের জন্য হলো বিছানে এনেছে। মাহিদের বোনকে আমার চাই।
সে যে করেই হোক, প্রয়োজন পড়লে মহিদুলের পায়ে পড়ে ওর বোনকে চাইবো, না দিলে অন্য পথে হাঁটবো। বিদ্রুপ হাসল ইখান, মনের মধ্যে কষছে নীলিমাকে পাওয়ার নানান ছক কৌশল। ব্যাপার কি? ইখওয়ান চুপচাপ কেন? নীলিমাকে নিয়ে ভাবছে না তো? সর্বনাশ! না না, নীলিমা শুধু আমার। আজই রাতে বাবাকে বলতে হবে, দরকার হলে আজই বিয়ে করব নীলিমাকে। ও পরি আমার চাই। দুজনে নীলিমাকে পাওয়ার ফোন দিয়ে আঁটতে থাকলো। তার সামনে পা পারল মহিদুলের খোঁজে। ইকরাম গাড়ি চালিয়ে যাচ্ছে আর নীলিমাকে দেখছে। নীলিমা অনবরত কেঁদে যাচ্ছে। নীলিমার বুক এখনো কেঁপে কেঁপে উঠছে। তোমার ভেজা ভেজা চোখ আমার পুরা হৃদয়ে দ্বিগুণ জ্বালা বাড়িয়ে দিচ্ছে নীলিমা। এই অধমের উপর দয়া করো আর কেঁদো না। নীলিমা কান্না থেমে তাকায় ইকরামের দিকে। ইকরাম কিজির ঠোঁট এলিয়ে হাসে। আপনি আমার বিপদের সময় হাসছেন? ইকরামের ঠোঁটে তর্জনী আঙুল দেখে বলল, দুঃখিত নীলাবতী। ওহ সরি নীলিমা। নীলিমা তাকিয়েই আছে ইকরামের দিকে। ইকরাম জিহ্বা কেটে বলল, এই দেখো, আমিও না কি সব বলছি। সরি ইংরেজি শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে। জানি, সরি অর্থ দুঃখিত। ইকরাম অবাক হয়ে যায়। তুমি জানলে কি করে নীলিমা? নীলিমা ভড়কে যায়, আমতামতা করতে লাগলো। ইকরাম বিচক্ষণ চোখে দেখতে লাগলো নীলিমাকে। এমনভাবে দেখছেন মনে হয় আমি এমন কথা বলেছি যা পৃথিবীর কোথাও নেই। আমি মুবিনের কাছে শিখেছি। ইকরাম পুনরায় হাসে। নীলিমাকে দেখে আবার হাসি বন্ধ করে সামনে তাকায়। ওইভাবে কেন দৌড়ে আসলে নীলিমা? কি হয়েছিল? আমাকে ওই প্লাবন। নীলিমা থেমে যায়। আচমকা ইকরামের গাড়ির ব্রেক কষল। নীলিমা বোকা বনে যায়। এইসব কথা বলা মানেই বিপদ বাড়ানো। শুকনো ঢোক গিলে নিল। ইকরামের দিকে তাকিয়ে বলল, ওই ওই কুকুর তাড়া করেছিল তাই। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ইকরাম মুচকি এসে বলল, সত্যি কথা না বললে গাড়ি আর এখান থেকে এক পাও নড়বে না। এখন তোমার ইচ্ছে কি করবে? বলা শেষেই সিটে মাথা এলিয়ে দিল ইকরাম। নীলিমা চিন্তায় পড়ে গেল। বুকের ভেতর ধুকপুক হতে লাগলো। যা হয় হোক, পরে দেখা যাবে। তাছাড়াও এই লোককে বিশ্বাস করাই যায় বলেই ফেলি। নীলিমা ইকরামকে দিকে তাকালো। তিনি আগে থেকেই তাকিয়েছিলেন। ব্রু নাচিয়ে কি হয়েছে বলতে বললেন। প্লাবন আর কয়েকটা ছেলে মিলে আমার উপর আক্রমণ করতে এসেছিল। ইকরাম ব্রু কুচকে জিজ্ঞেস করে, প্লাবন কে? হামেশ চাচার পোলা। ইকরামের চোখ মুখ শক্ত হয়ে আসে। রাগে স্টিয়ারিংয়ে ঘুষি দিল। নীলিমা চমকে উঠে ইকরামের দিকে তাকালো। দাঁতে দাঁত চিবিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিজেকে ভালোভাবে ঢেকে নাও, গাড়ি এখন গ্রামে ঢুকবে। মহিদুল মুবিনকে পেয়েছে। মুবিনের দেখানো পথে নীলিমাকে খুঁজে পেল না। মুবিন তখন থেকেই কেঁদেই যাচ্ছে। চাঁদনি মুবিন আশ্বস্ত করার চেষ্টা করছে কিন্তু পারছে না। মহিদুল হাঁপিয়ে গেছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চাঁদনি তাকিয়ে কিছুটা রেগে গিয়ে বলল, নীলিমার যদি কিছু হয় খোদার কসম তোমাকে কখনো ক্ষমা করবো না চাঁদনি। চাঁদনি অসহায় চোখে তাকায়। মহিদুল চোখ সরিয়ে নেয়। চোখের কার্নিস বেয়ে পানি পড়তে লাগলো চাঁদনি। আমিও তো কম চিন্তা করছি না নীলিমার জন্য। দোষ কি আমার একার? নীলিমাই তো যেতে বলল চুড়ি কিনতে, শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছ। পিছন থেকে ইখওয়ান মহিদুলকে ডেকে ওঠে। মহিদুল পিছন ফিরে তাকায়। চাঁদনি চোখ মুছে তাকিয়ে দেখলো ইখওয়ান এগিয়ে আসছে। মেলা হওয়ায় আশেপাশে কোনো লোকজন হদিস পেল না ইকরাম। স্বস্তি নিঃশ্বাস ফেলে নীলিমার দিকে তাকায়। মেয়েটি এখনও ভয়ের মধ্যে আছে। কেমন মুখ গোমড়া করে সামনে তাকিয়ে আছে। ইকরাম সরি বটতলায় গাড়ি থামালো। নীলিমা ইকরামের দিকে প্রশ্নোত্তর চোখে তাকিয়ে রইল। ইকরাম নেমে এসে ডান হাত বাড়িয়ে দিল। নীলিমা একবার হাতের দিকে তাকিয়ে ইকরামের দিকে তাকায়। তিনি মুচকি হাসলেন। নেমে আসো নীলিমা। নীলিমা নির্ভয়ে হাতে হাত রাখল। ইকরামের পুরো শরীরে শীতল শিহরণ বয়ে গেল। মনের মধ্যে অনুভূতিরা সহসাই জেগে উঠল। উদ্দাম দমে বুকের হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করতে লাগলো। নীলিমার হাত কাঁপছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। হাত সরিয়ে নিল নীলিমা। চিবুক নামিয়ে পাশাপাশি হাঁটতে লাগলো। নদীর কিনারায় এসে নীলিমাকে বসতে বলে কিছু দূরত্বে ইকরাম বসে পড়ল। এভাবে লজ্জাবতী পাতার মতো নিতিয়ে গেলে কেন নীলিমা? নীলিমা পুনরায় ইকরামের চোখে চোখ রাখল, যে চোখে আছে শুধু মুগ্ধতা। তোমার চোখে কি আছে কখনো মনে হয় ওই চোখে আমি আমার মৃত্যু দেখছি, আবার মনে হয় জীবনের নতুন অধ্যায়ের আবির্ভাব দেখছি।
নীলিমা অবুজের মতো তাকিয়ে রইল। শীতল চোখে তাকিয়ে রইল ইকরাম শরীফ। আপনার কথার মাঝে কি আছে বলুন তো? কেন আটকে যাচ্ছি বারবার? নীলিমার এহেন কথায় ইকরামের মুচকি হাসল, সামনের দিকে তাকিয়ে পড়ল। মায়া, তুমি আমার মায়ায় আটকে গিয়েছো নীলিমা। আর আপনি? রূপে। নীলিমা ফিচেল হাসল, ইকরামের ন্যায় সামনে তাকিয়ে বলল, রূপ তো ক্ষণিকের জন্য জমিদার সাহেব। যখন রূপ থাকবে না তখন ছুঁড়ে ফেলে দেবেন নিশ্চয়ই। না, সে পথ বন্ধ নীলিমা। কেন? নীলিমার দিকে তাকায় ইকরাম, তার দৃষ্টি এখনো সামনে। আপনার মায়ায় পড়ে অন্ধ হয়েছি। আপনার চোখের তারায় নিজেকে ফাঁসিয়েছি। ফিরে যাবার পথ নেই। পাশে ফিরে ইকরামের দিকে দৃষ্টি রাখে নীলিমা। ইকরাম মুচকি হেসে ওঠে। তোমাকে পাওয়ার জন্য ভবিষ্যৎ নষ্ট করতে সদা প্রস্তুত নীলিমা। দেখলেন, পুনরায় আপনার কথার মাঝে আটকে গেলাম। মৃদু স্বরে দুজনে হেসে ওঠে। ইকরাম ডান হাত বাড়িয়ে দিয়ে গলার আওয়াজ খাদে নামিয়ে বলল, তুমি কি আবার হৃদমহলের রানী সাহেবা হবে? বিশ্বাস করো, মৃত্যুর আগ পর্যন্ত হৃদ মাঝারে আগলে রেখে দেব। নিজেকে বিসর্জন দিয়ে তোমার মৃত্যুর আয়ুকাল কমিয়ে দেব। হবে আমার রানী সাহেবা। নীলিমা অবাক হয়ে দেখতে লাগলো। তার আবেগ বলছে রাজি হয়ে নে, যা হবার হবে। পরক্ষণে বিবেক বলছে এটা হবার নয়। জলে তেলে কখনো মিস খায় না। ফিরিয়ে দে জমিদার সাহেবকে। নীলিমা চোখ বন্ধ করে সামনে ফিরল। কি করবে এখন সে? মনও মানে না, আবার পরক্ষণে মনও চায় না এসবে জড়াতে। ইকরাম মুখ মলিন করে হাত নামিয়ে না, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে সামনে দৃষ্টি রাখল। মনের সাথে যুদ্ধ শেষে নীলিমা আবেগের কাছে হেরে গিয়ে চোখ মেলে সামনে তাকিয়েই বলে, বিয়ের প্রতিশ্রুতি দিতে যাচ্ছি, অথচ আপনার নামটাই জানা নেই। বলা শেষে নীলিমা পাশে ফিরে তাকায়। ইকরাম আগে থেকেই চেয়ে আছে। নীলিমা মুচকি হাসল। ইকরাম শরীফ। বটতলায় এসে মহিদুল দাঁড়িয়ে নীলিমাকে ডাকলো। নীলিমা ইকরামের পিছন ফিরে তাকায়। মহিদুল আর মুবিন এগিয়ে আসছে। কাছে আসতেই নীলিমা মহিদুলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মহিদুল অবাক হয়ে ইকরামকে দেখছে আর নীলিমা এমন অবস্থা কেন ভাবছে। বোনকে তুলে নিল, দুগালে দু হাত রেখে বৃদ্ধ আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে নিল। তোর এই অবস্থা কেন নীলিমা? তোর পরনের আর কাপড় কোথায়? নীলিমা পুনরায় চিবুক নামিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সন্দেহ চোখে ইকরামের দিকে তাকায় মহিদুল। প্লাবন আর কয়েকজন ছেলে মিলে নীলিমার উপর আক্রমণ করে। ইজ্জত বাঁচাতে নীলিমা সব ফেলে দৌড়াতে থাকলে আমার গাড়ির সামনে এসে পড়ে। মোহিত নিমেষেই অগ্নিমূর্তি হয়ে যায়। দাঁতে দাঁত চিবিয়ে প্লাবনকে বিশ্রী গালি দিল। বাড়ি চল নীলিমা, তারপর ওই জানোয়ারের ব্যবস্থা আমি করব। ভাবিজান কোথায় ভাইজান? এই কোয়ানের সাথে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ইকরাম একটু অবাক হয়ে যায়। আর রোকমান কোথায়? ইকোয়ান তো একাই এসেছিল আমার কাছে, উনি হয়তো মেলাতে আছেন। চল মোবিন। নীলিমার হাত ধরে হাঁটতে লাগলো মহিদুল। বটতলায় এসে ইকরাম মোহিতকে উদ্দেশ্য করে বলল, কিছু না মনে করলে আমার গাড়িতে করে যেতে পারো মোহিত। মহিদুল কিছুক্ষণ ইকরামকে দেখলো। লাগবে না সাহেব, ধন্যবাদ। নীলিমা অসহায় চোখে ইকরামকে দেখলো। ইকরাম মুচকি হেসে দিয়ে বুঝালো তিনি কিছু মনে করেননি। মোহিত নীলিমা আর মুবিনকে নিয়ে সামনে পা বাড়ল। নীলিমা আর ভয়ে পিছন ফিরে তাকায়নি। যতদূর পর্যন্ত নীলিমাকে দেখা গেল ঠিক ততক্ষণ ইকরাম তাকিয়েই ছিল। আসমানি বেগম ঘুমিয়ে থাকার ফলে নীলিমার এমন অবস্থায় ফিরে আসা দেখতে পেলেন না। মহিদুলও একবারিয়ে কিছু বলেনি। বললেই সব দোষ নীলিমারই হবে, সে মহিদুল ভালো করেই জানে। আদরে বোনের গায়ে হাত তুলতেও যে দ্বিধা করবে না আসমানি বেগম, সেও জানে মহিদুল। মোস্তাক সরকার না আসা পর্যন্ত মহিদুল বাড়িতেই ছিল। মাথা ব্যথা দোহাই দিয়ে নীলিমাও আর বাইরে বের হয়নি। আসমানি বেগম একা একা বকবক করছে আর রাতে রান্না করছেন। মাঝে মধ্যে সব মুবিনের উপর ঝেড়েছেন। কিছুক্ষণ পর মোস্তাক সরকার আসলেই কাজ আছে বলেই হন্তদন্ত হয়ে বাইরে পা বাড়ায়। কই আর চাইব, বউয়ের আসলে গিয়া থাকবে এখন। আমা আবারে আর দরকার আছে নাকি? কি বলা জন্ম দিলাম খোদা, বউয়ের পুঁথিতে চলে। কালির ঘরের কালিটি আমার চান্দের লাখান পোলা তারে বশ করছে যে কেমনে। নাজিরা আম্মা চুপ করো তো, বক বক করিস না, খাইতে দে আমারে। উচিত কথা কইলেই বকবক হইয়া যায়, দুইটাই কালচা। ভাত দিবি নাকি লাঠি হাতে নিমু? আসমানি আর কথা বাড়লেন না, মুখ বাঁকিয়ে রান্নাঘরের দিকে গেলেন। নীলিমা ঘর থেকে বের হয়ে আসে। চৌকিতে বসা মোস্তাক সরকারের কোলে মাথা রেখে শুয়ে পড়ে।
কি হয়েছে আম্মা? শরীর খারাপ আপনার? না আব্বাজান, এমনি ভালো লাগছে না। মনটা জানি কেমন কু ডাকছে আব্বাজান। হয়তো খারাপ কিছু হবে এমন মনে হচ্ছে। মোস্তাক সরকার নীলিমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। ওসব মনের ধারণা আম্মা, অযথা চিন্তা করে শরীর খারাপ করবেন না। রাতে তো মেলা হয়েছে, ঘুমাবেন না আম্মা যান? ঘুমাবো আব্বাজান। নাজিরা আপাকে খবর পাঠিয়েছেন, কবে আসবে? খবর দেওয়ার তো আজ 2 দিন হলো, আসবে হয়তো কাল পরশু আম্মা। আহা ইখওয়ান পাসার, এটা হয় না। বড় ভাইকে রেখে তোকে কিভাবে বিয়ে দেই বল? ইকওয়ান পা ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরল। সাহামুদ জমিদার না পারছেন নড়তে, না পারছেন চেয়ার থেকে উঠতে। আলাদি গলায় ইকওয়ান বলল, আব্বাজান, ভাইজান কি এখনও মেয়ের কথা জানিয়েছে? জানায়নি? আমি তো জানাইলাম বলেন। দয়া করুন আব্বাজান। কিন্তু ইকরাম যদি রাজি না হয়? তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর বেটা। ইকরামের বিবাহের পরই তোর বিবাহ দিব। না না আব্বাজান, আপনি কালই মোস্তাক সরকারের কাছে সম্বন্ধ নিয়ে যাবেন। ঠিক আছে, আমি না হয় কাল মুস্তাক সরকারের সাথে কথা বলে রাখবো। এখন পাসার ইখওয়ান। ইকওয়ান ঠোঁট কামড়ে কিছু ভাবতে লাগলো। কি রে পাসার, ইস ঝামেলায় পড়লাম। ইকওয়ান দাঁত কেলিয়ে শাহামুতের দিকে তাকিয়ে বলল, আব্বা, আপনি যে হাশেম আলীর বউটারে এক রাতের জন্য চাইছিলেন আমার কাছে, শুধু এক রাত না, আপনার মন যখনই চাইবে তখনই পাবেন, যদি কালই আমার বিয়ের সম্বন্ধ নিয়ে যান। শাহামুতের চোখ চকচক করে উঠল, মুখে ফুটে উঠল হাসির ঝলক। আত পাকা দাড়িতে হাত বুলিয়ে পড়ল, পাক্কা তো? 1000 বার পাক্কা আব্বাজান। ঠিক আছে, তোর কথাই রইল। ইকওয়ান হাসি মুখে উঠে দাঁড়ালো, শাহামুতের কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। চাঁদনি দাদি তাকে দরজা খুলে মহিদুলকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। এত রাতে তুমি? ভিতরে আসতে কবা না, নাকি বাইরে থাকবো? চাঁদনি দরজা থেকে সরে দাঁড়ায়। মহিদুল ভিতরে ঢুকলো, দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসলো চাঁদনি। মহিদুল শার্ট খুলে আলনায় রেখে চাঁদনির পাশে গা ঘেঁষে বসলো। 2 হাত তার মুঠোয় দিয়ে আকুতি ভরা গলায় বলল, মাফ করো চাঁদনি, রাগের মাথায় তখন ভুলভাল করে কথা বলে ফেলেছি। আমি মন খারাপ করিনি মোহিত, হাত ছাইরা দাও, ঘুমো। এখন রাত মেলা হইছে। তাহলে মুখ এমন প্যাঁচার মতো রেখেছো কেন? একটু হাসো। চাঁদনি মলিন হাসলো, তাতে মহিদুলের প্রাণ জুড়ালো না। হাত ছেড়ে দিয়ে প্যান্টের পকেট থেকে একটা লকেট বের করে সামনে ধরলো। মুহূর্তেই চাঁদনি ঠোঁট এলিয়ে হাসলো, ওড়না সরিয়ে পিছন ফিরিয়ে বসে বলল, ওইরা দাও মোহিত। মহিদ মুচকি হেসে লকেটটা পরিয়ে দিল। চাঁদনির পিঠে হালকা করে মহিদুল ঠোঁট ছুঁয়ে দিল। সহসায় চাঁদনি কেঁপে উঠল। পিছন থেকে মহিদুল চাঁদনিকে জড়িয়ে নেয়। আজ কি মরণের মন শরীর দুটোই ভালো আছে? চাঁদনি অস্পষ্ট সুরে বলল। হুম। মহিদুল তার উত্তর পেয়ে গেছে। আজ আর একবার নতুন করে নির্ঘুম রাত কাটাবে তারা। ব্যক্তিগত পুরুষের ছোঁয়ায় নিজেকে সঁপে দেবে চাঁদনি। ক্রমশ পরিচিত নতুন অনুভূতিরা মতহারা হয়ে গভীর ভালোবাসায় হারিয়ে গেল দুজনে। ভোর থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে, আর দূর থেকে ভেসে আসছে মেঘের গর্জন। বৃষ্টির কারণে আজ মোস্তাক সরকার ব্যবসার কাজে গেলেন না। আসমানি বেগমের সাথে বারান্দায় চৌকিতে বসে গল্পগুজব করছেন। পাশে আসমানি বেগম কাঁথা সেলাই করছেন। মহিদুল এখনও আসে নাই। মুবিনা নীলিমা ঘরের ভিতরে খুনসুটি করছে আর হাসাহাসি করছে। কোথাও যাচ্ছেন আব্বাজান? ইকরামের কথায় সাহামুদ, সাহাবুদ্দিন ও ইকওয়ান দাঁড়িয়ে পড়ে। তার দিকে দৃষ্টি রেখে শাহামুদ বলেন, হ্যাঁ ইকরাম, রাতে বললাম না ইখওয়ানের কথা, সেখানেই যাচ্ছি। তাই বলে বৃষ্টিতেই যেতে হবে? বৃষ্টি কমলে যাও, তাছাড়া এত সকাল সকাল যাওয়ার কি দরকার ইখওয়ান? ইকওয়ান বিরক্ত হলেও প্রকাশ করল না, আমতামতা করে বলল, আসলে ভাইজান, মেয়েকে আমি কথা দিয়ে এসেছি আজ সকালে যাব। ইকরাম মুচকি হেসে বলে, ঠিক আছে, সাবধানে যাবেন সবাই। তুই চাইলে তোদের একসাথে বিবাহের কাজ সম্পূর্ণ করি, কি বলেন ভাইজান? হ্যাঁ ইকরাম, বলো কোন বাড়ির মেয়ে? ওইখান থেকে আসার সময় না হয় তোমার পছন্দের মেয়েকেও দেখে আসবো। বাপ চাচার কথা উপেক্ষা করে ইকরাম বলল, না আব্বাজান, তাড়াহুড়ার প্রয়োজন নেই। আপনারা শান্তি সমেত ইখওয়ানের বিবাহ সম্পূর্ণ করুন। ওনারা আর কেউ কথা বাড়ালেন না। বৃষ্টির কারণে ঘোড়ার গাড়ির সঙ্গে নিলেন।
না হলে জিপে করেই যেত। ইকরাম ওনাদের যাওয়া শেষে তপ্ত শ্বাস ফেলল। পেছনে এসে আরেফ আর মনিকা দাঁড়ালেন। কি ব্যাপার ইকরাম, তোমার বিয়ের গন্ধ শুনলাম হঠাৎ, এখন সে গন্ধ পাগল হয়ে গেল কেন? আরেফার দিকে তাকালেন ইকরাম। জানি না, হয়তো প্রণয় ছিল, মেয়ে তাগাদা দিচ্ছে। তোমার বিয়ের তাহলে কি হবে? আচ্ছা, আদেও হবে তো তোমার বিয়ে নাকি মেয়ে? কথা শেষ করতে দিল না ইকরাম। যে সে মেয়েকে তো আর আনা যায় না। দেখা গেল আমার অগোচরে অন্যের হাতে হাত রেখে বিয়ের রাতেই পালিয়ে গেল, তাই সময় নিয়ে যাচাই বাছাই করে আনবো। মনিকার দিকে তাকিয়ে কথাটি বলে চলে গেলেন ইকরাম। মনিকার চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে পড়ল। আরফা অসহায় চোখে তাকায়। কাঁদিও না মনিকা, ইকরাম একটু অমনি। মনিকা আর দাঁড়ালো না, দৌড়ে নিজ কক্ষে গেল। আরফা ঘুমটা টেনে নিয়ে রান্নাঘরে গেলেন। তুই কার লগে মেলায় ঘুরছিস পারো? সত্যি কইরা ক। রাহেলা বানু অগ্নি চোখে তাকিয়ে আছে, হাতে তার বাঁশের কঞ্চি। পারুল অনবরত কেঁদেই যাচ্ছে। হাম্মেস আলী বারান্দার থেকে রাহেলাকে গালি দিচ্ছে যেন মাইয়াটারে না মারে। কি রে, বলবি নাকি? আরো মার খাবি? আমি নীলিমা বুর লগেই ঘুরছি আম্মা। তাইলে রঞ্জুর আব্বা আইসা মিছা কথা কইয়া গেল? হারামজাদি, সত্যি কথা বলবি কি না? বলা শেষে মারতে লাগলো পারুলকে। পারুলও বাবা গো মা গো বলে চিল্লাতে থাকলো। হামেস আলীর আর সহ্য হলো না, উঠে গিয়ে রাহেলার চুলের মুঠি ধরে টেনে বাইরে আনলো। বৃষ্টির মাঝে এলোপাথারি মারতে থাকলো হামেশ। পারুল দৌড়ে এসে হামেসের পায়ে পড়ল। আব্বা থাউক, আর মাইরো না, মইরা যাবে আম্মা। হামেশের আলী পারুলের কথা শুনল না, মেরেই চললেন রাহেলাকে। তিনজন ভিজে একাকার। হাশেম আলী রাগ করে বাইরে চলে গেলেন। পারুল রাহেলাকে ধরতে গেলেই ঝটকা দিয়ে দূরে সরে দেয়। সর হারামজাদি, তোর যদি এই মাসে বিয়া না দিতাইছি দেখিস। বলেই হনহনিয়ে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। পারুল ওখানেই বসে কাঁদতে কাঁদতে বিড়বিড় করতে লাগলো। পালায়ে যাওয়া ছাড়া উপায় দেখছি না। লতিফ ভাইকে ছাড়া মুই আর কাউরে বিয়ে করতে পারুম না। বৃষ্টি কমলেই লতিফ ভাইয়ের সাথে দেখা করা লাগবো। বিষয়টা নিয়ে কথা বলতেই হইব। আমারে মাফ কইরো আব্বা। হু হু করে কেঁদে উঠে পারুল। ছাড়ো আমারে মোহিত, আর কতক্ষণ এমনি ধরে শুয়ে থাকবা? মেলা সকাল হইছে, উঠো, খাইয়া নাও কিছু। চাঁদনির কথায় আধো আধো চোখে তাকায় মোহিত। ঘুমু কণ্ঠে বলে, তুমি খাইছো? খাইছি। উঠবা না? সকাল হইলেই এত অলস হও কেন মোহিত? ছাড়ো আমারে। উল্টো আরো শক্ত করে ধরে মোহিত। বউ কি ছাড়া জিনিস? এত ছাড়ো ছাড়ো কেন করছো চাঁদনি? মনে হয় আমি আগুন পড়ে যাচ্ছ? তার থেকেও বেশি খুব জ্বালাও আমায়। আমি তো চলে যাব, তখন খবরদার কাঁদবা না, আর ভুল করেও চিঠি লিখবা না, আর ল্যান্ডলাইনে ফোন দিবা না। মোহিতের বাঁধন হালকা হয়। চাঁদনি শক্ত করে ধরে আহ্লাদি গলায় বলে, ইস, জামাই আমার রেগে গেল। আচ্ছা, আর কব না, দয়া কইরা আর রাগ কইরা থাইকো না, থাকো, শুয়েই থাকো। মোহিত ঠোঁট টিপে হাতে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। চুল তো ভেজা, শুকাইও, নাহলে ঠান্ডা লাগবে। ঠিক আছে, তুমি নাকি ফোন কিনো মোহিত, কবে কিনবা? আবার ফোনটার মতো একটা কিনবো, দেখি আর কতদিনটা যাক। আবার ব্যবসাটা ভালো চলছে না। আব্বা কিসের ব্যবসা করে মোহিত? আমাদের পান সুপারির ব্যবসা চাঁদনি। ও, ওই চাঁদনি, নাতি জামাইরে কও তোরে সাইরা দিতে, বেলা অনেক হয়েছে, রান্ধন রাঁধবি কোন দিন? দুজনে হক চকিয়ে গেল। মোহিত কিছুটা লজ্জা পেল, চাঁদনিকে ছেড়ে দিয়ে বলল, যাও চাঁদনি, আমি কিছুক্ষণ পর বের হচ্ছে। চাঁদনি আচ্ছা বলে উঠে নেমে আসলো। ওড়না ঠিক করে দরজা খুলে বাইরে গেল। আজ বৃষ্টি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না, ক্রমশই বৃষ্টি বেড়েই চলেছে। সাথে মেঘের গর্জনও দ্বিগুণ হারে বাড়ছে। নীলিমা মেঘের গর্জনকে খুব ভয় পায়, তাই কাঁথা মুড়িয়ে শুয়ে আছে। মুবিনও বোনের দেখা দেখি নিজেও কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল পাশে। এখন বৃষ্টি মাথায় নিয়ে এসে পৌঁছেছে সরকার বাড়িতে। বারান্দায় এসে মুস্তাক সরকারের দিকে উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওনারা। দরজা আড়ালে আঁচলে মুখ ঢেকে বাইরে তাকিয়ে আছেন আসমানি বেগম। মুস্তাক সরকার ওনাদের একে একে পর্যবেক্ষণ করলেন। গলার স্বর গম্ভীর করে বলল, মাফ করবেন জমিদার সাহেব, আমি কিছুতে আমার মেয়ে জমিদার মহলে বউ করে পাঠাবো না। ইখওয়ান সাহেব কেন আপনার কোনো পুত্রের হাতে আমার মেয়েকে তুলে দিব না। শামুন ক্ষিপ্ত মেজাজে বললেন,
তুমি আমাদের ছেলের কটাক্ষ করছো মুস্তাক, শাস্তি কি হতে পারে ধারণা আছে তোমার? মোস্তাক সরকার হাত একত্রে করে সামনে ধরলেন। মাফ করুন জমিদার সাহেব, নিঃসন্দেহে আপনার পুত্ররা অনেক ভালো। ইখওয়ান সাহেবও ভদ্রলোক, শান্তশিষ্ট, কিন্তু আমি এই বিবাহ দিতে পারবো না জমিদার সাহেব। শাহাবুদ্দিন চেঁচিয়ে উঠলেন। আসমানি বেগম কেঁপে উঠলেন। মোস্তাক সরকার, ভুলে যেও না তোমার সামনে বড় জমিদার বসে আছে। জমিদার হয়ে তোমার মতো ছাপোষা লোকের বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছি, তাতে তোমার গৌরব করা উচিত। আহা চাচাজান, এভাবে কথা বলো না, ওনাকে শান্তভাবে বোঝাও। মোস্তাক সরকার মাথা নামিয়ে নিলেন, স্পষ্ট গলায় বললেন, আমাকে যা শাস্তি দেওয়ার দিন জমিদার সাহেব, তবুও আমি আপনাদের মহলে আমার মেয়েকে বউ করে পাঠাবো না। ইখওয়ান কিছুটা রেখে গেল, তবুও নিজেকে সংযত করে রাখলো। মনে মনে ফন্দি আঁটতে থাকলো, কি করলেই বুড়োর মত পাল্টাবে। শাহমুদ ও শাহাবুদ্দিন মাথা নামিয়ে রাখা মোস্তাককে জহুরি চোখে দেখছেন। শাহাবুদ্দিন দাঁতে দাঁত চিবিয়ে বললেন, তোমাকে পস্তাতে হবে মোস্তাক সরকার, সেই দিন খুব শীঘ্রই আসবে। শাহমুদের কথায় ইখওয়ান উঠে দাঁড়ালো। মোস্তাক সরকারের দিকে হিংস্র চোখে তাকিয়ে থেকে বের হয়ে গেল। ওনারা যাওয়ার পর মোস্তাক সরকার মাথা তুললেন, তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে ঘরে যেতেই আসমানির সামনে এসে দাঁড়ালো। কইছিলাম না এই মাইয়ার রূপ ধ্বংস করবে সব। ওরে রেক্কা জিগান জমিদারের পোলার সাথে কতদিন থেকে চলছে এসব। নাজিরের আম্মা, মেজাজ কিন্তু ভালো নাই, অযথা বকিস না। মাথায় কি আপনার গোবর? নীলিমা যদি জমিদারের পোলারে দেখা না দেয়, এমনি এমনি কি জমিদারের পোলা বিয়ার জন্য আইব? নিশ্চয় এইসব তোমার মাইয়ার কারসাজি, রূপ দেখাইয়া পাগল করছে। আর পোলা নাচতে নাচতে বিয়া করবার আসছে। কতদিন থাইকা তোর গায়ের মায়ের পড়ে না, এখন থাকি ভুলভাল বকে যাচ্ছিস সামনে থাইকা। শোনেন নাজিরার আপা, সত্যি কথা কইতাছি, দেখা গায়ে ফসকা পড়তেছে আপনার। তাড়াতাড়ি এই মাইয়ারে বিদায় করেন, না হলে কিন্তু সব ধ্বংস হইয়া যাইব কইলাম। মোস্তাক সরকার কিঞ্চিত বিরক্ত হলেন, দাঁত চিবিয়ে বললেন, সামনে থেকে সরবি নাকি লাঠি হাতে নেওয়া লাগবে? আসমানি বেগম সরে দাঁড়ালেন। মোস্তাক সরকার ঘরে ঢুকলেন। আসমানি বেগম মুখ বাঁকিয়ে বিড়বিড় করে কাপড় ভেজা বালতি নিয়ে এই বৃষ্টিতেই ধুতেই পুকুরে গেলেন। ইকরাম শরীফ অন্দরমহলে বসে পত্রিকা পড়ছেন। বেলা 10টার কাছাকাছি। আশেপাশে রুমঝুম দৌড়াদৌড়ি করে খেলছে। লোকমান ঘুম ঘুম চোখে হেলে দুলে আসছে। ভাইজান, মহলে কাউকে দেখেছি না যে? কেন, তুই জানিস না আজ ইখওয়ানের হবু শ্বশুর বাড়িতে যাওয়ার কথা? কিছুক্ষণ ভাবুক স্বরে বলল, জি ভাইজান, রাতে ইখওয়ান বলছিল, আমারও তো যাওয়ার কথা ছিল। ইস, কেন যে এত নেশা করলাম। ইকরাম পত্রিকা থেকে দৃষ্টি সরিয়ে লোকমানকে বললেন। তুই কি জানিস কোন মহলের মেয়ে দেখেছিস? মাথা নাড়িয়ে বলল, না ভাইজান, শুধু বলল নদীর ওপারে মেয়ে, নাম ঠিকানা কিছু বলে নাই। ও, আমাকে তো রাতে বলল অন্য গ্রামের মেয়ে, চিনবো না নাকি? ওই মুহূর্তে হন্তদন্ত হয়ে শাহমুদ ও শাহাবুদ্দিন অন্দরমহলে ঢুকলেন। ইকরাম উঠে দাঁড়িয়ে তাদের পর্যবেক্ষণ করতে লাগলেন। তারা দুজন গোমরা মুখ নিয়ে বসলেন। ইকরাম বুঝতে পারলেও তারা খুব রেগে আছেন। লোকমান ইকরামের দিকে একবার তাকিয়ে ওদের পরখ করে নিল। এত রেগে আছেন যে আব্বা? কোনো সমস্যা হয়েছে নাকি? শাহাবুদ্দিন ছেলের কথায় সব রাগ তার উপরেই ছাড়লেন। কি আর হবে, সব কয়টা বিয়ে পাগল হয়েছিস। মেয়ের বাপের মতামত না নিয়ে থাকলে আজই নিয়ে আসবি, তারপর আমাদের যেতে বলবি। ইকরাম ব্রু কুচকে জিজ্ঞেস করলেন, হয়েছেটা কি চাচাজান? মেয়ের বাবা রাজি হয়নি? না ইকরাম, এই মহলে নাকি ওনার মেয়েকে বউ করে পাঠাবেন না। মেয়েকে নিয়ে আদিক্ষেতা দেখলে বাঁচি না। ইখওয়ানকে দেখছি না যে, ও কোথায়? ইকরামের প্রশ্নের উত্তর কেউ দিল না। ওই মুস্তাক সরকারের বেহাল দশা যদি না করছি, আমার নাম জমিদার শাহমত শরীফ না। তো মেজাজে কথাটি বললেন জমিদার। লোকমান ভ্রু কুচকে তাকালো উনার দিকে। ইকরাম অবাক হয়ে বলল, মোস্তাক সরকার মানে? কোন মোস্তাক সরকারের কথা বলছেন আব্বাজান? কে আবার? মহিদুলের বাপের কথা বলছি। ইকরাম মুহূর্তেই অগ্নিমূর্তির ন্যায় ফুঁসে উঠলেন, কিন্তু প্রকাশ করলেন না। নিজের মধ্যে রাগ সংযত করলেন। দাঁতে দাঁত চিবিয়ে মনে মনে ইখওয়ানকে গালি দিতে থাকলেন। নিমক হারাম কোথাকার, আমাকে মিথ্যা বলিস তুই জানোয়ার। আজ তোর একদিন কি আমার একদিন, তোর বিয়ে করার শখ মিটিয়ে দেবো আজ। ও আবার নীলিমাদের বাড়িতে যায়নি,
বাবুদ নীলিমাকে রক্ষা করিয়েন, ওর যেন কোনো বিপদ না হয়। কাউকে কিছু না বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন ইকরাম শরীফ। ভাইজান, আব্বা এভাবে কই ছুটলো? বলেই পিছন পিছন দৌড়ে গেল রোকপান। এদের দুজনের আবার কি হলো রে ছোট? যাই না ভাইজান, বাদ দিন তো। রাগে কথাটা বলে নিজ কক্ষে পা বাড়লেন। জিপ নিয়ে একাই বেরিয়ে গেলেন ইকরাম শরীফ। রোকমান ভাবুক হয়ে তাকিয়ে রইল। ব্যাপারটা কি ভাইজান? এমন করে ছুটলো, মনে হলো ঘরের বউ কেউ তুলে নিয়ে যাচ্ছে। ইখওয়ানের বাচ্চা, এই জন্য রাতে এত মদ খাইছিলে আমায়? তোর কপালে শনি আসতে চলেছে, অপেক্ষা কর। আসমানি বেগম পুকুর পাড় থেকে এসে দেখলেন মোস্তাক সরকার মাটিতে পড়ে আছে, আর ইখন গালে থাপ্পড় দিচ্ছে জ্ঞান ফেরানোর জন্য। কাপড়ে বালতি ফেলে দিয়ে আসমানি বেগম ছুটে আসলেন। কি হয়েছে ওনার? এমনি পইরা আছে কেন? ইখন কিছুটা চমকে উঠে পাশে আসমানিকে দেখে আমতামতা করে বলল, এসে দেখি এখানে পড়ে আছে। আল্লাহ গো, কি হলো? ইখন নাকে হাত দিলেন। নিঃশ্বাস নিচ্ছে না মোস্তাক সরকার। হাতের পালস পরীক্ষা করলেন, পুনরায় নাকে হাত দিয়ে বললেন, উনি হয়তো বেঁচে নেই। আসমানি বেগম আল্লাহ গো বলে চিৎকার করে উঠল। আহাজারি করতে লাগলেন মোস্তাক সরকারের শরীরে মেরে মেরে। ইকওয়ান কবিরাজ আনার কথা বলে বেরিয়ে গেল। মুবিন ঘুম ঘুম চোখে হেঁটে এসে দেখল তার আব্বা মাটিতে শুয়ে পড়ে আর তার আম্মা কাঁদছে। মুহূর্তে মুবিনের ঘুম উধাও হইল। চোখ বড় বড় করে তাকিয়ে দেখতে লাগলো। পরক্ষণে দৌড়ে নীলিমাকে ডাকতে গেল। ইকরাম গাড়ির স্পিড ক্ষণে ক্ষণে বাড়িয়ে দিচ্ছে। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছেন। বৃষ্টির পানিতে মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে আসছে। হাতের সাহায্যে বারবার পানি মুছে নিচ্ছেন। বটতলায় পুলিশের গাড়ি দেখতে পায় ইকরাম, কিন্তু থামল না। একবার নজর বুলিয়ে দেখলেও কাউকে তুলে নিল গাড়িতে। বৃষ্টির কারণে স্পষ্ট দেখতে পেলেন না। গাড়িটি ক্রস করেই চলে গেলেন। নজর ফিরিয়ে সামনে তাকাতেই দেখলেন একটা কুকুর গাড়ির কিছুটা সামনে। কুকুরটাকে বাঁচাতে গিয়ে আচমকা ব্যালেন্স হারিয়ে ফেললেন। গাড়িটি গিয়ে লাগলো একটি গাছে। ওই গাছের কিছু ডাল নিচের দিকে মুচড়ে ছিল। মাথায় আঘাত পেয়ে পড়ে গেলেন ইকরাম শরীফ। গাছের শেকড়ে পুনরায় মাথায় আঘাত পেলেন। নিভু নিভু চোখ মেলে তাকালেন, কিন্তু মাথা তুলতে পারলেন না। হঠাৎ গাছের ডাল এসে আঘাতপ্রাপ্ত জায়গায় পড়ল। ইকরাম চোখ বন্ধ করে নেয়। আব্বাজান বলে দৌড়ে আসে নীলিমা, কিন্তু ছোঁয়ার আগেই আসমানি নীলিমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। মুবিন বুবু বলে চিৎকার করে নীলিমাকে ধরে কাঁদতে লাগলো। নীলিমা কাঁদছে আর তার আব্বাকে দেখছে। আম্মা, আব্বাজানের কি করে এমন হলো আম্মা? মুখপুরি, তোর জন্যই তো এত কিছু হলো। তোর কারণেই মানুষটা মৃত্যুর মুখে ঠলে পড়ল। পরক্ষণেই আসমানি আহাজারি করতে লাগলো। নীলিমা অবুজের মতো তাকিয়ে কাঁদতে লাগলো। বৃষ্টিতে ভিজে সেখানে উপস্থিত হয় নাজিরা আর এমদাদুল। নাজিরা চমকে উঠে দৌড়ে আসে। কাছিস কেন তোরা? আব্বার কি হয়েছে? আমা আমা কাছেন কেন আমা? এমদাদুল নাকে হাত দিয়ে দেখলেন, হাত ধরে ছেড়ে দিলেন আর বললেন, ও নাজিরা, আব্বা তো মনে হয় মইরা গেছে। নাজিরা কিছুক্ষণ থ মেরে এমদাদুলকে দেখল, তারপর মোস্তাক সরকারের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এমদাদুল আসমানের দিকে দৃষ্টি রেখে বলল, কি করে হইল আম্মা? ভালো মানুষটা এমন করে মরল? আহারে। আসমানি বেগম ক্ষিপ্ত চোখে নীলিমার দিকে তাকায়। নীলিমা তার বাবাকে দেখছে আর কাঁদছে। নাজিরা মাথা তুলে মায়ের দিকে তাকালো। মায়ের দৃষ্টি অনুসরণ করে নীলিমার দিকে তাকালো। পুনরায় মায়ের দিকে তাকিয়ে বলল, ও আম্মা, কও না কেন, আবার কি হয়েছিল? আসমানি চেঁচিয়ে উঠল, নাজিরা, ওইটারে চোখের সামনে থাইকা সত্যি কও, আমি কিন্তু গলা টিপে মেরে ফেলবো। ওরে সত্যি কও নাজিরা, ওই নাগিনী আমার স্বামীটারে মাইরা ফালাইছে। আসমানি উত্তেজিত হয়ে যান। কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। বাধ্য হয়ে নাজিরা নীলিমাকে ঘরে যেতে বললেন। নীলিমা মা বোনের আচরণে বাকরুদ্ধ হয়ে গেল। কান্না ভুলে গিয়ে আসমানিকে দেখতে থাকলো। এমদাদুল নীলিমার কষ্টটা বুঝতে পারল, কিন্তু তার তো করার কিচ্ছু নাই। নীলিমার মাথায় হাত রাখলেন। নীলিমা জল ভরা চোখে তাকালো। মন খারাপ করিস না বোন, আমার মাথা ঠিক নাই, তুই ঘরে যা। নীলিমা অঝরে কাঁদতে শুরু করলো। মুবিন এখনো বোনকে ধরেই আছে। এমদাদুল অসহায় হয়ে সবার দিকে তাকিয়ে রইল। ইখন দূর থেকে দেখলেও ইকরামের জিপ।
তার পাশে রোকমান কি যেন করছে, ধীর পায়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ চোখে পড়ল রক্তাক্ত ইকরামের মাথা। আর দাঁড়ালো না, দৌড়ে গিয়ে রোকমানের পাশে ধপ করে বসল। কি হয়েছে? কি হয়েছে ভাইজানের? রোকমান কাছে হাজার হলেও ভাই তো, ছোট থেকেই দেখে আসছে। ইখনের থেকে তাকেই বেশি ভালোবেসে এসেছে, একসাথে চলাফেরা করে আসছে। জানি না, ইখওয়ান গাড়ি নিয়ে হঠাৎ বের হয়ে এলো, আমি পিছন পিছন আসলাম, এসে দেখি এই অবস্থা। বসে বসে কাঁদছিস কেন হারামজাদা? গাড়িতে তোল, ভাইজানকে বন্দরে নেওয়া লাগবো। গাড়ি চালু হয় না ইখওয়ান। তুই ঘাটে গিয়ে দেখ চাঁদ মাঝে আছে কি না, আমি ভাইজানকে নিয়ে আসছি। আমি আসার সময় চাঁদ মাঝিকে চাইতে দেখেছি। ভাইজানকে নিয়ে চলো তাড়াতাড়ি ইখওয়ান, এমনিতেও মেলা দেরি হয়ে গেল। ইখওয়ান তার ভাইকে পাজা কোলা করে তুলে নিয়ে নদীর ঘাটের দিকে পা পারল। এতক্ষণে বৃষ্টি কমেছে, শুধু মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বাতাসে তীব্র বেগ রয়েই গেছে। মাঝে মাঝে দমকা হাওয়ায় সব গাছপালা এপাশ থেকে ওপাশ হেলিয়ে পড়ছে। হামেস আলী প্লাবনকে নিয়ে বাড়িতে ঢুকলেন। পারুল ভেজা কাপড়ে বারান্দায় বসে আছে। প্লাবনের মাথায় হাত পায়ে ব্যান্ডেজ থেকে আটকে উঠল পারুল। দৌড়ে আসে তাদের সামনে। আব্বা, ভাইজানের কি হয়েছে? এই অবস্থা কেন? ঠোঁট দিয়ে এখনো রক্ত পড়তাছে। মহিদুল মারছে, জানোয়ারের বাচ্চা নাকি মেলায় নির্বিবারে ধাওয়া করছিল। মুহূর্তেই ভাইয়ের প্রতি পারুলের ঘৃণার জন্ম নিল। রাহেলা বানু এতক্ষণে বারান্দায় এসে দাঁড়ালেন। ঠিকই কইছো আব্বা, আপনার পোলা জানোয়ারি। প্লাবন কটমট চোখে তাকায়। পারুল ঘৃণার চোখে সরিয়ে নিয়ে ঘরের দিকে অগ্রসর হয়। তখন পেছন থেকে রঞ্জু নামে ছেলেটি হামিসকে ডেকে ওঠে। ও হাশেম ভাই, মোস্তাক সরকার নাকি মরে গেল। আটকে উঠে সবাই। পারুল আর ঘরে গেল না। বুক নিয়ে ছুটল নীলিমাদের বাড়ি। পিছন পিছন ছুটল হামেশ ও প্লাবন। যদিও প্লাবনের যাওয়ার কারণ নীলিমাকে এক নজর দেখা। ওর যাওয়ার পর রঞ্জু রাহেলা বানুর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। রাহেলা বানু লজ্জা মার্কা হাসি দিয়ে ঘরে ঢুকল। রঞ্জু আশেপাশে নজর বুলিয়ে শরীরে আড়মোড়া ভেঙে বাড়ির ভিতর ঢুকলো। এতক্ষণে গ্রামে খবর ছড়িয়েছে মোস্তাক সরকার বেঁচে নেই। সবাই ছুটে আসছে মোস্তাক সরকারকে দেখতে, কেউ বা আসছে সাথে সান্ত্বনা দিতে। এতক্ষণে অনেকে আসমানি ও নাজিরাকে সান্ত্বনা দিতে পাশে বসেছে। পারুল ছুটে গেছে নীলিমার কাছে। নীলিমা পারুলকে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আসমানির আচরণে এমদাদুল বাধ্য হয়ে নীলিমাকে ঘরে রেখে গেছে। নীলিমা আর বের হয়নি। পাশে অনড় হয়ে বসে আছে মুবিন। চাঁদ ও চাঁদনি ছুটে আসলেন। হাজার হলেও শ্বশুর মারা গেছেন। চাঁদনি এসে নাজিরার পাশে বসলো। নাজিরা এক পলক দেখলো। ফোনে শুনেছিল তার ভাইয়ের চাঁদনির সাথে বিয়ে হয়েছে দেখে পুনরায় মোস্তাকের লাশের দিকে নজর দিল। চাঁদনি কি বলবে ভাষা খুঁজে পেল না। নাজিরার হাত শক্ত করে ধরল। নাজিরা চোখ বন্ধ করে ফুঁপিয়ে কেঁদে উঠল। আসমানির অবস্থা খারাপের দিকে, বারবার জ্ঞান হারাচ্ছেন। জ্ঞান ফিরলে উল্টাপাল্টা কথা বলছেন। নীলিমাকে বকতেও ভুললেন না। এমদাদুল মহিদের খোঁজ শুরু করলো, কিন্তু কারোর কাছে খোঁজ পেল না। চাঁদনিকে জিজ্ঞেস করলে সে জানিয়ে দেয়। খাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে যায় আর ফিরে যায়নি। আজ বন্দরে যাওয়ার কথা ছিল, সেটাও জানিয়ে দেয়। এমদাদুল মোস্তাক সরকারের ফোন থেকে বন্দরে যেখানে কাজ করে সেখানে ফোন দিয়ে জানায় মহিত ওখানে যায়নি। ইখওয়ান ইকরাম শরীফকে বন্দরে হসপিটালে অ্যাডমিট করেছে। অনেক রক্তক্ষরণ হওয়া 2 ব্যাগ রক্ত লেগেছে। হসপিটালে এখন রোকমান, রামেলা চৌধুরী ও সাহামুদ্রা আছে। ওনারা আসলে ইখওয়ান কাজের কথা বলে বের হয়ে যায়। একজন নার্স বের হয়ে আসে কেবিন থেকে। রোকমান এগিয়ে আসে। এখন কেমন আছেন ভাইজান? আপনারা ডাক্তারের সাথে দেখা করুন। রোকমান নার্সটিকে নিচে গিয়ে উপর পর্যন্ত দেখতে লাগলো। নার্স মহিলাটি একটু ভয় পেল। তাহলে আপনার কি জন্য আসছেন? আমরা তো স্যার রোগীর সেবা করার জন্য এখানে নিয়োজিত। রোকমান গলা খাদে নামিয়ে বলল, আমার সেবা করবেন? আমার বুকে খুব ব্যথা করছে। নার্সটি ঢোক গিলিয়ে নিল। ডাক্তার দেখান, উনি ওষুধ দিয়ে দিবে। তোমার হাত, ঠোঁট, বাকি সব কিছু কি জন্য আছে? হকচকিয়ে যায় নার্সটি। মানে কি সব বলছেন? রোকমান। সামুতের ডাকে পেছন ফিরে তাকায় রোকমান। মেয়েটি এই ফাঁকে পালিয়ে যায়। রোকমানের সামনে তাকিয়ে দেখলো মেয়েটি নেই। ডেভিল মার্কা হাসি দিয়ে সামুতের পাশে এসে বসে।
কি বলল রোকমান? ইকরাম ঠিক হয়ে যাবে তো? ডাক্তারের সাথে দেখা করুন চাচা যান, উনি যাবে না। তাহলে এতক্ষণ কিসের গুজুর গুজুর ফুসুর ফুসুর করলি লোকমান? মায়ের কথায় কিঞ্চিত রেগে যায় রোকমান। বিয়ের প্রস্তাব দিলাম, শুনে আসুন তো রাজি হয়েছেন কিনা। রোকমান, চল ডাক্তারের চেম্বারে। ওরা চলে যাওয়ার পর রাহেলা চৌধুরী মুখ বাঁকায়। বাপটার মতনই শয়তান হয়েছে, দুইটা পোলাই মানুষ হইল না। একদিকে শ্বশুরের মৃত্যু, আরেকদিকে স্বামী নিখোঁজ। চাঁদনি বাকরুদ্ধ হয়ে গেছে, ভিতরে ভিতরে ঠিকই ভেঙে পড়েছে। কিন্তু নিজে ভেঙে পড়লে পরিবারের এই ভাঙা মানুষগুলোকে কে দেখবে? নিজেকে শক্ত করে সব দিক সামলে নিচ্ছে চাঁদনি, ওইদিকে সামলে নিচ্ছেন চাঁদ মিয়াও এমদাদুল। এখন বিকেল 4টা, তাই মহিদের জন্য আর অপেক্ষা করলেন না। এমদাদুল লাশের খাটিয়া কাঁধে নিতেই বাইরে থেকে গাড়ির থামার শব্দ শোনা যায়। দাঁড়িয়ে পড়ে সবাই। ভেতরে ঢুকে কনস্টেবল শেখর, পিছনে হাত করা অবস্থায় মহিদুল, সব শেষে ঢুকলেন ইখওয়ান শরীফ। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। মহিদুল ধীরে ধীরে লাশের কাছে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। এমদাদুলের দিকে দৃষ্টি রেখে বলল, কি করে হলো দুলাভাই? নাজিরা সে সময় ঘর থেকে বের হয়ে আসে। মহিদুলকে দেখে ঝাঁপিয়ে পড়ল, আগলে নিতে পারল না তার বোনকে। অসহায় চোখে শেখরকে দিকে তাকায় মহিদুল। ইখওয়ান শেখরের কানে ফিসফিস করে কিছু বলল। উনি এসে হাত করা খুলে দিলেন। মহিদুল বোনকে ছাড়িয়ে নেন, হাঁটু গেড়ে বসে পড়ে লাশের সামনে। হু হু করে কেঁদে উঠল। মুয়াজ্জিন এসে মুখের কাপড় সরিয়ে দিলেন। মহিদুল কাঁপা কাঁপা হাতে মুখে হাত রাখলো, কপালে চুমু দিয়ে মাটিতে বসে কাঁদতে থাকলো। মহিদুলকে খাটিয়া কাঁধে নিতে বলল। সে চোখের পানি মুছে দাঁড়ালো। অত সময় নেই, আপনার বোনকে ডাকুন, জবানবন্দি নিয়ে আমাদের যেতে হবে। শেখরের কথায় মহিদুলের ভিতর দুমড়ে মুচড়ে যায়। শেষ পর্যন্ত তার বাবার লাশের খাটিয়াও কাঁধে নিতে পারবে না, এক মুঠো মাটিও দিতে পারবে না। বুকের ভিতর মহিদুলের চিনচিন করে ব্যথা উঠল। কি হয়েছে মোহিত, তোকে পুলিশ কেন ধরে নিয়ে গেছে? প্লাবনকে মেরেছিলাম, আফসোস কুত্তার বাচ্চাকে মেরে ফেলতে পারি নাই। চাঁদনি আচমকা এসে মোহিতকে জড়িয়ে ধরে। এতক্ষণে লুকিয়ে রাখা কান্না বের হয়ে আসে। মোহিত আঁকলে নেয় চাঁদনিকে, তার বোনের দিকে নজর ফিরিয়ে বলে, নীলিমাকে ডেকে দেবন, উনি কিছু প্রশ্ন করবে। নাজিরা অসহায় চোখে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। শেখরের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভিতরে গেল। মহিদুলের সামনে দিয়ে মোস্তাক সরকারের লাশ নিয়ে গেল। মহিদুল চোখ বন্ধ করে সেই দৃশ্য আড়াল করতে চাইল, কিন্তু পারল না। মনের চোখ ঠিকই অনুভব করলো অসহ্যকর ব্যথা হচ্ছে মহিদুলের বুকে। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চিবিয়ে কান্না বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও চোখের কার্নিশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমার কি অবস্থা চাঁদনি? চাঁদনি মাথা তুলল। চোখাচোখি হয় দুজনের চোখ বাঁধ ভাঙা পানি। কোনো রকম ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল চাঁদনি। ভালো না, বারবার জ্ঞান হারাচ্ছেন আর ভুল বকছেন। আমাকে দেখে রাখিও। তুমি ফিরবা কবে মহিত? মহিদুল কঠিন চোখে ইখওয়ানের দিকে তাকালো। ইখওয়ান চোখ সরিয়ে নেয়, চাঁদনির দিকে তাকিয়ে বলল, জানি না চাঁদনি, আমার বোন ভাইটারে আগলে রাখিও, শুকনোর চোখ পড়েছে, যখন তখন হামলা করতে পারে। ইখওয়ান কিঞ্চিত রেগে গিয়ে হিংসতা নিয়ে তাকায় মহিদের দিকে। মহিত তাকায় ঘৃণার চোখে। ভিতরে এসেন আপনি। নাজিরার কথায় চোখ সরিয়ে নেয় দুজনে। চাঁদনিকে পাশে সরিয়ে নেয় মহিদুল। শেখর এসে মহিদুলের হাতে হাত করা পরিয়ে দিয়ে ভেতরে যায়। বাইরে রইল মহিদুল, চাঁদনিও ইখওয়ান। ইখওয়ান জেলের মধ্যেই মহিদুলকে বিয়ের প্রস্তাব দেয়। মহিদুল কাট গলায় জবাব। কখনোই সে ইখওয়ানের হাতে বোনকে দিবে না। আপনাকে কি সেদিন প্লাবনী ধাওয়া করেছিল মিস নীলিমা? পর্দার আড়াল থেকে নীলিমা জবাব দেয়, জি। আপনি শিওর তো? মানে আপনি সত্যি প্লাবনকে দেখেছিলেন? আর জি সাহেব, প্লাবনী ছিল। কেউ কি ছিল? নীলিমা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, জি ছিল, মুখ বাঁধা অবস্থায়। 5-6 জন হবে। কাউকে চিনতে পারেননি? মুখ বাঁধা থাকলে চিনব কেমনে সাহেব? এসব যে বললেন তার প্রমাণ? তাদের জমিদারের 3 পুত্র আমাকে দাঁড়ানো অবস্থায় দেখেছিল। নাম বলুন। পুনরায় চুপ থাকলো নীলিমা। শেখর জহুরির চোখে তাকিয়ে রইল। ওনাদের নাম জানি না, শুধু একজনের নাম জানি। তার নাম বলুন। ইকরাম শরীফ। শেখর বেরিয়ে এলে পিছনে পিছনে বেরিয়ে আসলো নাজিরা পারুল। মহিদুল নাজিরার দিকে তাকালো, ভিতরের দিকে তাকিয়ে বলল,
নীলিমা ঠিক আছে তো আপা? নাজিরা মাথা দুলিয়ে বলল, আছে মাহিদ, তোর কথা এখনো বলি নাই। বলিস না, পাগলামি করবে। মায়ের ঘরের দিকে তাকালো। ইখওয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পুনরায় নাজিরার দিকে অসহায় হয়ে তাকিয়ে পড়ল। ইমদাদুল ভাই আর চাঁদনির আব্বা ফিরে আসলে 12 তারিখে। থামলো মহিদুল, চোখ বন্ধ করে নিল, কয়েকবার ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। চোখ মিলে পুনরায় বলে, 12 তারিখে নীলিমার সাথে ইকনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলিস। নাজিরা অবাক হয়ে যায়। পারুল স্তব্ধ হয়ে ইখওয়ানকে দেখতে লাগলো। ভাই এসব কি বলছিস? আব্বা মরার? তাহলে আমি জেল থেকে বের হতে পারবো। তুই কি চাস আপা আমি জেলে পৌঁছে পড়ি? নাজিরা ইখওয়ানের দিকে তাকালো। ইখওয়ান মহিদুলের দিকে তাকিয়ে আছে। নাজিরা বিষয়টা বুঝতে পারল। পরিবার আর নিজেকে বাঁচাতে গিয়ে ছোট বোনটাকে বলে দিতে হচ্ছে জমিদারের হাতে। ঠিক আছে মোহিত, তোর দুলাভাই আসলে কব বুঝিয়ে। পারুল দৌড়ে গেল নীলিমার ঘরে। নাজিরা আঁচলে মুখ চেপে চেপে কাঁদতে থাকলো। চাঁদনি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে নিচের দিকে। মহিদুল তপ্ত শ্বাস ফেলে দিয়ে সামনে এগোয়। পিছনে যায় শেখর ও ইখওয়ান। সে সময় আসে রাহেলা পানু। রাহেলা ও ইখওয়ানের চোখাচোখি কথা হয়। মাটিতে বসে কাঁদতে থাকলো নাজিরা। রাহেলা এসে নাজিরাকে ধরল। চাঁদনি মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে রইল। না জমিদার সাহেব, জ্ঞান ফিরতে সময় লাগবে, স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারে। বুঝতেই পারছেন চিকিৎসার ব্যবস্থা এতটাই উন্নতি না। জি বুঝতে পারছি, স্মৃতিশক্তি হারিয়ে ফেলা নিয়ে ভাবছি না। আমার ছেলেটা বেঁচে ফিরবে তো ডাক্তার? নিশ্চিন্ত থাকুন আর আল্লাহকে ডাকুন, উনিই একমাত্র পারে আপনার ছেলে ফিরিয়ে দিতে। ঠিক আছে ডাক্তার সাহেব, আসছি। শাহমুদুর রহমান বেরিয়ে আসে। ইকরামের কেবিনে একবার উঁকি দিলেন তারা দুজন। রোকমান, তোমার আম্মাকে নিয়ে যাও, বড় বৌমাকে পাঠিয়ে দিও। এখানে তোমার আম্মার কাজ নেই, বসে বসে শুধু জিমোচ্ছে। জি চাচা যান, আমিও আসবো কি? তুমি বা ইখওয়ান আসিও, তোমরা আসলে আমি ফিরবো। জি চাচা যান, ঠিক আছে। ইকরামের কি অবস্থা এখন? ইকবালের কথায় ইকবাল দাঁড়িয়ে পড়ে। জি ভাইজান ভালো, তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। ইকবাল শরীফ বই থেকে দৃষ্টি সরালেন। কতদিন লাগবে কিছু বলেছে? ওই তো 10-12 দিন। অবাক হলেন তিনি। এতদিন কেন? চিকিৎসা ব্যবস্থা অতটাও উন্নতি নয় ভাইজান, আর বন্দরের বাইরে নিয়ে যাওয়া ঝুঁকি আছে। মাথার ব্যাপার তো। ও ঠিক আছে, ভিতরে যা বিশ্রাম কর। জি ভাইজান। ভিতরে আসতে পারি? ইখওয়ান থেমে গিয়ে পিছনে ফিরে দেখল। আরে ডাক্তার জি, আসো আসো। ইকবালের কথায় ভেতরে ঢুকলেন এক সুদর্শন যুবক। ইখওয়ান একটু ভড়কে গেল। শুকনো ঢোক গিলে বিড়বিড় করতে লাগলো। মুলার ঘরে ধলা এখন এই সময়ে তোকে আসা লাগলো? আরে ইখওয়ান, ওভাবে মুখ কালো করে দাঁড়িয়ে আছিস যে, আমি আসতে খুশি হসনি বুঝি? ইখওয়ান জোরপূর্বক হাসল। সামনে এগিয়ে আসতে আসতে বলল, কি যে বলেন রানা ভাই, খুব খুশি হয়েছি। আমি হসপিটাল থেকে ফিরলাম তো, তাই খুব ক্লান্ত লাগছে। রানা সাহেব অবাক হয়ে পড়লেন। ও মাই গড, হসপিটাল? ওয়াই, কার কি হয়েছে? ওর ইংরেজির পুত। মনে মনে কথাটি বলে শ্বাস ফেলে বলল, ইকরাম ভাইজান গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। সমস্যা তেমন হয়নি, একটু জ্ঞান ফিরতে সময় লাগবে আর কি। এ আরেফা, এদিকে আসো, দেখো কে এসেছে, শরবত নিয়ে আসিও। আপনি বিশ্রাম নিন রানা ভাই, আমিও বিশ্রাম নেই, পরে কথা হবে। কথাটি বলে ইখওয়ান বিড়বিড় করে পা পাড়ায়। ফুপুর বেটা, আসলি তো আসলি, অসময়ে আসলি, এখন তোরে চোখে চোখে রাখা লাগবে। সময় যায়, দিন যায়, নীলিমার মন ভালো হয় না। আজ 5 দিন চলল নীলিমা তার মায়ের সামনে যায়নি। মোট কথা যেতে দেয়া হয়নি। আসমানি বেগমের অবস্থা খারাপের দিকে। বিশেষ করে মহিদুলের বিষয়টা নিয়ে কষ্ট পেয়েছে। তার জন্যই তার ভাইয়ের এমন দশা। এইসব ভেবে মন খারাপ করে থাকে নীলিমা। যদিও মুবিন আর পারুল সবসময় নীলিমার সঙ্গ দেয়। নীলিমা চুপচাপ হয়ে শুধু বসে থাকে। কয়েকবার কিছু জিজ্ঞেস করার পর একবার উত্তর দেয়। চাঁদনি তার শাশুড়িকে সামলায়, নাজিরা সামলায় সংসারের কাজ। কেউ কেউ এসে দেখে যায় আর সান্ত্বনা বাণী শুনিয়ে যায়।
নীলিমা পুকুর পাড়ে চুপচাপ সামনে তাকিয়ে বসে আছে। এক কাঁধে মুবির মাথা দিয়ে আছে। পারুল একটার একটা গল্প বলেই যাচ্ছে। ইখওয়ান এসে গলা খাঁকারি দিল। পারুল পিছনে ফিরল। ইখওয়ানের পিছনে রাজীব ও অপরিচিত লোক দেখতে পেল। নীলিমার দিকে দৃষ্টি রেখে বলল, নিজেকে ঢেকে নে বুবু। আম্মা বলতো এই রূপ নাকি ধ্বংসের ইঙ্গিত? ঢেকে আর কি হবে বলেই পিছন ফিরে তাকায়, তারপর উঠে দাঁড়িয়ে ইখওয়ানের সামনাসামনি দাঁড়ায়। রাজীব হাঁ করে দেখছে নীলিমাকে। পাশে রানা সহজ সরলভাবেই তাকিয়ে আছে। রানা সহসাই বলে উঠল, আসসালামু আলাইকুম হবু ভাবি সাহেবা। নীলিমা সালামের উত্তর দিল। রাজীবের চোখের দিকে তাকাতেই রাজীব ভরকে গিয়ে নজর সরিয়ে নেয়। এই মেয়ে ওদের ভেতরে নিয়ে গিয়ে বসতে দাও, আমার নীলিমার সাথে কথা আছে। পারুল ইখওয়ানের দিকে তাকায়। মোর নাম পারুল, এই মাইয়া কইয়া ডাকবেন না। ইখওয়ান কিছু বলবে তার আগে রানা বলে উঠল, ঠিক আছে মিস পারুল, তবে আসুন নিয়ে যান আমাদের, ওদের একটু একান্ত সময় দরকার। পারুল ভ্রু কুচকে তাকায়, মনে মনে বিড়বিড় করে বলে, এই সাদা মুলা আবার কে আমদানি করলো রে বাবা? আইসেন মোর পিছে পিছে। ওনারা চলে গেলেন। ইখওয়ান নীলিমার দিকে তাকালেন। নীলিমার আগে থেকেই তাকিয়েছিল। ইখওয়ান কিছু অস্বস্তি বোধ করল। চোখ নামিয়ে এদিক ওদিক চায়, আবার নীলিমার দিকে তাকায়। আপনি কি ভয় পাচ্ছেন জমিদার সাহেব? এমন কথা ইখওয়ানের অস্বস্তি নিমেষেই বাষ্পীভূত হয়ে যায়। অবাক হয়ে তাকালেও নীলিমার দিকে। কিছু বলবেন আপনি? ইখওয়ান ঠোঁট দিয়ে জিহ্বা ভিজিয়ে নিয়ে বলল, হ্যাঁ, বিয়ের কেনাকাটা করতে যাব। তোমার কি কি লাগবে বলো। কেন আপনাদের মহলে মেয়ে লোক নেই? আছে, মানে আমি বলতে চাইছিলাম যে তোমার পছন্দের কিছু যদি থাকে। নেই। ইখওয়ান চোখ ছোট করে তাকায়। নীলিমা মুচকি হেসে বলে, নেই কোনো পছন্দ, আপনার পছন্দই কিনে নিয়েন। ইখওয়ান নীলিমার দিকে তাকায়। নীলিমার শান্ত চোখে তাকিয়ে আছে। ইখওয়ান বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। কেমন জানি অস্বস্তি বোধ হচ্ছে। বুকের ভিতর অন্যরকম এক অনুভূতি হচ্ছে। ঠিক আছে বলে তাড়াহুড়ো করে চলে গেল ইখওয়ান। নীলিমা মৃদু স্বরে ফিচলেল হাসল। মনে মনে বিড়বিড় করতে লাগলো, যেখানে পছন্দের মানুষটাকে পেলাম না সেখানে আবার পছন্দ। কেন এমন করলেন ইকরাম ভাই? কেন করলেন? পারবেন তো চোখের সামনে আমাকে আরেক ভাইয়ের সামনে মেনে নিতে? আপনি সব জেনেও চুপ করে কেমন করে আছেন জমিদার সাহেব? আমারই ভুল আপনাকে বিশ্বাস করা। ভুল করেছি অন্ধের মতো বিশ্বাস করে। আপনি কি শোনেননি আব্বার মৃত্যুর কথা? একবারও কি আমার কথা মনে পড়েনি? একবারও আসলেন না দেখতে? কি পাষাণ আপনি! নীলিমার চোখ বন্ধ করে নিল। চোখের কার্নিস বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়তে থাকলো। পুকুর পাড়ে ধপ করে বসে পড়ল নীলিমা। সাহেব, ভাবি সাহেব তো মেলা সুন্দরী। ইখওয়ান বিদ্রুপ হাসে। রাজীবের দিকে তাকিয়ে পড়ল, শুধু সুন্দরী না, আগুন সুন্দরী। আমার কাছে আগুনই মনে হয়। চোখে চোখ পড়লে মনে হয় আমার হৃদয় পুড়ে যাচ্ছে। কি বলিস ইখওয়ান, বিয়ের পর সামলাবি কি করে? রানার কথা শব্দ করে হাসে ইখওয়ান। বিয়ের পর মেয়েরা স্বামীর দাসী হয়ে থাকবে, এটাই দেখে আছি। আর নীলিমা আমার মনের রাজ্যর দাসী হয়ে থাকবে। যখন যা বলবো তখনই তাই করতে বাধ্য থাকবে। আমার কেমন জানি মনে হলো সাহেব, চোখ দেখেছেন? আমার চোখের দিকে যখন তাকালো আমি তো তখন ভয়ে দম বন্ধ হয়ে মইরা যাইতাম। বাপরে বাপ, কি চোখের চাহনি! কই, মেয়েটারে আমার সাধারণই মনে হলো। নেহাত সুন্দরী, কিন্তু ভূত পেতনি তো মনে হলো না। রানার কথা ইখওয়ান কিঞ্চিত রেগে গিয়ে বিড়বিড় করতে লাগলো, ওরে কানার ঘরের রানা, ধলামুলা, আর একটা বাজে কথা বল, তোর দাঁত একটাও রাখবো না। কিরে ইখওয়ান, ইকরামের কাছে নিয়ে যাবি বলে তো নিয়ে গেলি না, নিজেও গেলি না। ইখওয়ানের হুঁশ হয়। রানার দিকে তাকিয়ে বলে, রোকমানা আর ভাবিজান তো আছেই, খোঁজ নিয়েছি, নিঃশ্বাস আগের মতো চলছে, শুধু জ্ঞান ফিরতে সময় লাগবে। রানার কথা বলল না, কিছু একটা বিষয় নিয়ে ভাবতে লাগলো। ইখওয়ানও আর ঘাটালো না। রাজীবের দিকে তাকিয়ে বলল, মামাতো বোনের বিয়ে কেমন খেয়েছিস রাজীব? জি সাহেব, ভালো। মেয়ে পটেছিস কয়টা? রাজীব দাঁত কেলিয়ে হাসে। রাজীবের হাসির মানে বুঝতে পেরে ইখওয়ান ঠোঁট বাঁকিয়ে হাসল। সন্ধ্যার পর হামেশ আলী কাজ থেকে ফিরলে প্লাবন পুনরায় হামিশকে নীলিমার সাথে বিয়ের কথা বলে।
গামছায় কপাল মুছে হামেশ আলী দাঁত চিবিয়ে বললেন, আর একবার যদি নীলিমা নীলিমা করছিস তোরে মই মাটি চাপা দিব প্লাবন। হামেশ আলীর কথায় পাশে বসা পারুল বলে ওঠে, আপনার পোলার মাথা গেছে আব্বা, মুই কই কি ওরে বন্দরে পাঠাই দেন, নীলিমাবুর বিয়া হইয়া গেলে ফিরাইয়া আইনেন। প্লাবন কটমট চোখে তাকিয়ে বলল,